This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH চক্রব্যূহ। কুরুক্ষেত্র যুদ্ধের 13তম দিনে এই চক্রব্যূহ রচনা করেছিলেন গুরু দ্রোণ। ধর্মযুদ্ধে প্রথম অধর্ম, যা করে দুর্যোধন পাণ্ডবদের একদম ব্ল্যাঙ্ক চেক লিখে দিয়েছিলেন। চক্রব্যূহের 7 মহারথী মিলে যেভাবে অভিমন্যুকে বধ করেছিলেন ঘিরে ধরে, সে কথাই তো বারবার অর্জুনকে মনে করিয়ে দিতেন শ্রীকৃষ্ণ। যখনই অর্জুন একটু ঝিমিয়ে পড়তেন, সেই কথাগুলো বলে তাতিয়ে দিতেন তিনি। পেহেলগাঁওয়ে এই নিরীহ পর্যটকদের যেভাবে ধর্ম জিজ্ঞেস করে করে হত্যা করা হয়েছে, সেটাও তো ভারতের হাতে ওরকমই কোনো ব্ল্যাঙ্ক চেক তুলে দেওয়া। ভারতের যে কোনো পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা রয়েছে, এটাই তো বুঝিয়ে দেওয়া, বা ভারতকে বুঝিয়ে দেওয়া যে এর পরেও কোনো পদক্ষেপ নেবে না। আর তাই সন্দেহ হচ্ছে, জানেন তো, এই পেহেলগাঁও আসলে কোনো চক্রব্যূহ নয় তো। ভারতকে বড় কোনো যুদ্ধের জালে জড়িয়ে ফেলতে প্ল্যান করেই পেহেলগাঁও গণহত্যা করা হয়নি তো, যাতে গোটা দেশের রক্ত গরম হয়ে যায়, যাতে প্রতিশোধের দাবি সরকারের ওপর চাপ সৃষ্টি করে, যাতে যুদ্ধে না নেমে ভারতের হাতে আর কোনো উপায় না থাকে। কেউ কি অলক্ষ্যে বসে সেটাই চাইছে, ভারত যুদ্ধে নামুক? তাহলে তো এটাও জানতে হবে, ভারত যদি যুদ্ধে নামে কাদের সুবিধে, কিভাবে সুবিধে। रक्षा मंत्री के रूप में मेरा दायित्व है कि मैं अपने सैनिकों के साथ मिलकर देश की सीमाओं की सुरक्षा सुनिश्चित करूं, और मेरा यह दायित्व है कि अपनी सेना के साथ मिलकर देश के ऊपर आंख उठाने वालों को मुंहतोड़ जवाब दूं। आप सभी हमारे प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को अच्छी तरह जानते हैं। उनकी कार्यशैली से भी अच्छी तरह परिचित हैं, उनकी दृढ़ता से भी अच्छी तरह परिचित हैं। जोखिम उठाने का भाव किस तरीके से उन्होंने सीखा है अपने जिंदगी में, उससे भी आप अच्छी तरह समझते हैं। मैं आपको आश्वस्त करना चाहता हूं, प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में जैसा आप चाहते हैं वैसा होकर रहेगा। ঠিক যেরকম আপনারা চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেরকমই হবে। কি আমরা চাইছি আপনারা জানেন, আপনারা কি চাইছেন, গোটা দেশ কি চাইছে আপনারা জানেন, এবং জানেন বলেই এত নির্দিষ্টভাবে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী এইভাবে বুঝিয়ে দিলেন কি হবে, কেন হবে। এরকম খুল্লাভাবে কি করতে চলেছেন, কেন করতে চলেছেন, কিভাবে বলছেন বলুন তো? তাহলে কি সত্যি কেউ এমনভাবে গোটা ঘটনাগুলো পর পর সাজিয়েছে যাতে এই বক্তব্য না রেখে কোনো উপায় নেই? দেখুন, দিল্লিতে এই সাহিত্য মহোৎসবে কেন্দ্রীয় এই প্রতিরক্ষা মন্ত্রীকে কেউ কিন্তু পেহেলগাঁও নিয়ে কোনো প্রশ্নই করেননি, কিন্তু রাজনাথ স্টেজে উঠে দেখেন যে সাহিত্য নিয়ে তার বক্তব্য শুনতে কেউ আগ্রহী নন। সকলের মুখে প্রতিশোধের প্রত্যাশা ঝুলছে, তাই প্রতিরক্ষা মন্ত্রীকেও সেই প্রতিশ্রুতি দিতে হলো। প্রত্যাশা বলে প্রত্যাশা, গোটা দেশ একরকম বলছে। জাভেদ আখতারের মতো সাহিত্য সমাজের মানুষ, তিনি একদম পুরো পার্মানেন্ট সলিউশনের দাবি জানিয়ে বসে আছেন। এমন একটা সলিউশন যাতে আর কোনো দিন সন্ত্রাসবাদ মাথা তুলে না দাঁড়াতে পারে। বিরোধী শিবির তারা মুখে বিভিন্ন কথা বলছে, এই প্রত্যাশার ফাঁদে ক্রমশ বিজেপিকে জড়িয়ে ফেলার চেষ্টা করছে। রাহুল গান্ধী কেন্দ্রের যে কোনো সিদ্ধান্তকে
সমর্থন জানানোর কথা বলেছেন। কিন্তু খেয়াল করে দেখুন, কংগ্রেসের বিভিন্ন নেতা মাঝে মধ্যেই কেন্দ্রকে আবার খোঁচা মারতেও ছাড়ছেন না, এবং দুর্ভাগ্যজনকভাবে সেই খোঁচাগুলোকেই পাকিস্তানি মিডিয়া ঢাক ঢোল পিটিয়ে প্রচার করছে, কারণ এছাড়া তো তাদের আর কিছু করার নেই। খড়কুটো আঁকড়ে ধরতে হবে। তো এই সব বক্তব্যগুলো মানে বাক স্বাধীনতার এই সাইড এফেক্টগুলোই তো কোথাও গিয়ে তাদের কাছে খড়কুটো। আমাদের এগুলো সহ্য করা ছাড়া কোনো উপায় নেই। এই তালিকার সর্বশেষ সংযোজন হচ্ছেন উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি অজয় রায়। এই অজয় রায় মনে আছে আপনাদের, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে উনি বারাণসীতে প্রার্থী হয়েছিলেন। সেই অজয় রায় একটা প্লাস্টিকের বিমানে রাফাল লিখে তাতে লেবু লঙ্কা ঝুলিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন। এমনি এমনি করেননি, ব্যঙ্গ করেই করেছেন, এবং সেই ব্যঙ্গেরও একটা প্রেক্ষাপট রয়েছে। 2019 সালে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন প্রথম এই রাফাল বিমান রিসিভ করতে ফ্রান্সে গেছিলেন, তখন নারকোল ফাটিয়ে পুজো দিয়েছিলেন, লেবু লঙ্কা ঝুলিয়েছিলেন এবং বিমানের গায়ে ওং স্বস্তিকা এঁকে দিয়েছিলেন। এগুলো তো ভারতীয় সংস্কার। তারপর যখন আম্বালায় এই বিমানকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়, তখন কিন্তু কোরআন, গীতা, গ্রন্থ সাহেব থেকে পাঠ করা হয়েছিল। দেখতে পাচ্ছেন আপনারা, আপনাদের দুটো ছবি দেখাচ্ছি। কিন্তু লেবু লঙ্কার ঘটনাটাকে এই নিশানা করেছে বিরোধীরা। এমনকি অজয় রায় কপাল জোড়া হলুদ চন্দনের প্রলেপ নিয়ে রাজনাথের ওই লেবু লঙ্কাকে ব্যঙ্গ করেছেন। মজা কি জানেন? রাজনীতি হচ্ছে আরশিনগর, এমন একটা আরশিনগর যেখানে নেতারা কেউ আরশি দেখেন না। सीमा के उस पार से पाकिस्तान की सेना गोलाबारी कर रही है, तो सीमा के अंदर से कांग्रेस और इंडी गठबंधन के नेता निरंतर बयानों की गोलाबारी भारत की सेना को लक्षित करने के लिए कर रहे हैं। इंडी गठबंधन और कांग्रेस के तमाम नेता अपने बयानों के गोले बरसाते हैं, जो भारत की सेना के मनोबल को कम करने के लिए लक्षित होते हैं। मुख्यमंत्री सिद्धारमैया, पूर्व मुख्यमंत्री चन्नी जी और आज अजय राय प्रदेश अध्यक्ष कांग्रेस पार्टी, ये निरंतर ऐसे बयान देते रहते हैं। नहीं, ये शो करना चाहते हैं कि जो आप नींबू मिर्ची लगाकर खड़ा किए हुए हैं राफेल को, आज देश की जनता प्रभावशाली कार्रवाई चाहती है आतंकवाद, आतंकवादियों के खिलाफ, कि आप उनके खिलाफ कब कार्रवाई करेंगे। ये देश की जनता और जो परिवार शहीद हुआ, प्रभावशाली कार्रवाई करिए। आतंकवाद और आतंकवादियों को पनाह देने वाले जो लोग हैं उनको खत्म करिए, उनको समाप्त करिए। কথাগুলো শুনুন, কথাগুলো শুনলে বুঝবেন যে গোটা ব্যাপারটার মধ্যে একটা কোথাও গিয়ে হাতছাড়া হয়ে যাওয়ার একটা ভয় রয়েছে। কি হাতছাড়া? যাবতীয় জনমত হাতছাড়া। কোথাও গিয়ে যদি এই সরকার একটা প্রতিশোধ সত্যি সত্যি নিয়ে ফেলে, তাহলে কিন্তু গোটা দেশ জুড়ে যে জাতীয়তাবাদের একটা ঝড় বইতে পারে, তাতে তো আরও বেশি করে হাত শক্ত হয়ে যেতে পারে নরেন্দ্র মোদীর। এই ভয়টাই কি পাচ্ছেন কংগ্রেসের নেতৃত্ব? নাহলে তারা বারবার শুধু একমাত্র তাদের মুখ থেকেই বারবার এরকম উল্টো কথা কেন বেরোচ্ছে বলুন তো? তারা কি জানেন না একটা যুদ্ধ মানে কি? তারা কি জানেন না একটা যুদ্ধ এই মুহূর্তে যেরকম দিকে যাচ্ছে যদি হয়, তাহলে দ্বিপাক্ষিক ক্ষতি হবেই হবে? নাকি তারা চাইছেন যে সেরকম কোনো ক্ষেত্র প্রস্তুত হলে তখন তারা কেন ভারতের ক্ষতি হলো সেইটা নিয়ে বিজেপি সরকারকে তুলোধনা করতে পারবে? কার্গিল যুদ্ধে ভারত জিতেছিল, কিন্তু বেশ কিছু কফিন দেশের বিভিন্ন প্রান্তে গেছিল, খেয়াল আছে আপনাদের? তাও তো সেটা পুরোদস্তুর যুদ্ধ হয়নি। কিন্তু এখন যে পরিস্থিতি, তার তো আর হঠাৎ করে সার্জিক্যাল স্ট্রাইকের মতো কিছু হওয়ার সম্ভাবনা কম। হলেও পাকিস্তানের যা অবস্থা, তাদের কিছু না কিছু করতে হবে। কি করবে তারা? নাকি এই গোটা বিষয়টাই একটা চক্রব্যূহ? কেন বলছি? আজকে অনেকগুলো দিক আপনাদের সামনে তুলে ধরবো। যুদ্ধ ব্যাপারটা চারপাশে যে জায়গায় পৌঁছেছে, এবং তার সাথে একটা অধৈর্যপনা যে ঠিক কখন যুদ্ধটা লাগবে, এখনো হলো না। আপনারা শুধু শুধু বলছেন। কোন জায়গায় দাঁড়িয়ে আছে আপনাদের বলবো। আমরা এক্ষেত্রে সঞ্জয়ের মতো
কুরুক্ষেত্রের যুদ্ধের ধারা বিবরণী আপনাদের দেবো, আপনাদের কাছে পৌঁছে দেব না। আমরা কাউকে ধৃতরাষ্ট্র বলছি না যে চোখে পট্টি বেঁধে বসে আছে। আমরা জানি বাস্তব পরিস্থিতিটা, আমরা জানি চারপাশে কি কি হচ্ছে, সেগুলো আপনারা যে অত্যন্ত সচেতন, আপনারাও বুঝতে চাইছেন, আপনাদের সামনে সেই তথ্যগুলো তুলে ধরাটাও আমাদের কাজ, সে কাজটা আমরা করব। শুধু ওই যুদ্ধ করছে সবাই, সেই আবেগে ভেসে গিয়ে আপনাদের ভাসিয়ে দেওয়ার মতো ধুঁয়ো দেওয়ার কাজটা করব না। আপনারা জানতে চান, আপনাদের জানাবো প্রতিশোধটা কোথায় হলো। দেখুন, কুরুক্ষেত্র যুদ্ধে 13 দিনের মাথায় চক্রব্যূহ রচনা করেছিলেন গুরু দ্রোণাচার্য। পহেলগাঁওয়ে জঙ্গি হানারও 13 দিন পেরিয়েছে। 13 দিনের মাথায় বেশ কিছু পদক্ষেপ হচ্ছে, বেশ কিছু ঘটনা ঘটছে, আর চক্রব্যূহ রচনা হচ্ছে। কারণ রাজনীতি আছে যেখানে, সেখানে রাজনৈতিক শত্রুতা তো থাকবেই, ফলে চক্রব্যূহ রচিত হবেই। কংগ্রেস, বিজেপির রাজনৈতিক প্রতিপক্ষ, তারা প্রতিশোধের জন্য এখন চাপ দিচ্ছে। দেখুন, এই যখন পরিস্থিতি, তাতে আপনাদের কি মনে হচ্ছে? আমরা বাইরের একটা শত্রুর সঙ্গে লড়াই করছি, পাকিস্তান ডিফাইন্ড শত্রু, নির্দিষ্ট শত্রু, কারোর কোনো সংশয় নেই। আরও অনেকগুলো শত্রু আছে, সেটা বিজেপির নিজেরই খোঁড়া গর্ত। অনুচ্ছেদ 370 ধারা বিলোপের পর বিজেপি নেতৃত্ব কি বলছিলেন একবার খেয়াল করে দেখুন। তারা বলেছিলেন কাশ্মীর সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছে, সন্ত্রাসের দিন অতীত, কাশ্মীরে কোনো রকম কেউ বিক্ষোভ করেননি 300 ধারা বিলোপ নিয়ে। কাশ্মীর এখন উন্নয়নের পথে, সবাই আসুন। সবাই এসছিলেন, গোটা দেশ থেকে বহু মানুষ কাশ্মীরে বিনিয়োগ করেছেন। বহু কাশ্মীরি যারা অন্য সময় নিজের দেশে, নিজের রাজ্যে বিনিয়োগ করার কথা ভাবতে পারেননি, হয়তো বিদেশে ছিলেন, তারা এদেশে বিনিয়োগ করেছেন। সবাই তো বিনিয়োগ করেছিলেন ওই প্রতিশ্রুতিগুলোর ওপর ভরসা করে। প্রচুর কাশ্মীরি, তারা ডাল লেকের ধারে বহু দোকান বন্ধ হয়ে গেছিল এক সময়, কারণ সন্ত্রাস, কেন পর্যটকরা আসেন না। মনে আছে আপনাদের ওই ডাল লেকের ধারেই গ্রেনেড বিস্ফোরণ হয়েছিল। কাশ্মীরিরা বলেন যখনই এটা প্রচারিত হয় যে কাশ্মীরে প্রচুর ট্যুরিস্ট আসছে, ঠিক তখনই নাকি কাশ্মীরে কোনো না কোনো জঙ্গি হানা হয়। অদ্ভুত ব্যাপার তাদের মতে। কিন্তু সেই সমস্ত দিনগুলোকে ভুলে কাশ্মীর সেজে উঠছিল। প্রচুর নতুন নতুন হোটেল হয়েছিল, নতুন নতুন দোকানপাট খোলা হয়েছিল, সব এখন কিন্তু শুনশান। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের অধীনে এখনও কাশ্মীরের আইন শৃঙ্খলা, যতই সরকার থাক, ওমর আবদুল্লাহ সরকার থাকলেও কেন্দ্রের নেতৃত্বাধীন সরকারের, তাদের হাতেই কিন্তু এই নিরাপত্তার দায়িত্ব। এবার এর মধ্যেই পহেলগাঁওয়ে জঙ্গি হানাটা হয়ে গেল, গণহত্যাকারীরা এখনও ধরা পড়েনি। ফলে বুঝতে পারছেন কত বড় একটা, যাদের ওই অত ইনভেস্টমেন্ট, যাদের অত আশা প্রত্যাশা মানুষের মনে বাড়িয়ে দিয়েছিল ওই প্রতিশ্রুতিগুলো, তারা এখন প্রশ্ন তুলতে শুরু করেছেন। আর এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস হয়েছে, জঙ্গিদের মনোবল ভাঙতে একের পর এক জঙ্গির বাড়ি উড়িয়ে দিচ্ছে সেনাবাহিনী। এটাই তো করার কথা, যাতে যারা জঙ্গি নয় কিন্তু তাদের মনে জঙ্গিদের সম্পর্কে সহানুভূতি আছে, অথবা যারা পরোক্ষভাবে জঙ্গিদের সমর্থন করে, তারাও যাতে ভয় পেয়ে যায়, ভবিষ্যতে কিছু করার সাহস না দেখায়। সেনাবাহিনী তাই জন্য এই পদক্ষেপ নিচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে আশপাশের যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই মানুষজনের হয়তো চাপা ক্ষোভ রয়েছে, কিন্তু তারা তাও এই মুহূর্তে সবাই ওই হত্যাকারীদের ধরার জন্য এক সুরে কথা বলছেন। কিন্তু তারপর কুলগামে
ইমতিয়াজ আহমেদের নামে এক 23 বছরের যুবকের দেহ উদ্ধার হয়েছে। দুদিন আগে সেনাবাহিনী তাকে তুলে নিয়ে গেছিল, তাকে খুন করার অভিযোগ তুলেছিল এই পরিবার। সবাই বলতে শুরু করেছিলেন বাড়ির থেকে তুলে নিয়ে গেল সেনাবাহিনী, ফেরত এলো তার মৃতদেহ। এ কি আবার সেই আগের দিনগুলো ফিরে আসছে? তখন এটা তো কাশ্মীরের ক্ষেত্রে পুরনো অভিযোগ ছিল। এগুলো চেন সিস্টেমে ছড়ায়, কোনটা আগে কোনটা পরে এটা ভাবতে যাবেন না। সেনাবাহিনীর ওপর পাথর ছুঁড়ে মেরে সেনাদের ক্ষতবিক্ষত করা হলে সেনারা তার জবাব দিলে বা ব্যবস্থা নিলে সেটাকেই বড় করে দেখিয়ে পাল্টা ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে যেত। বলতে এই জন্যে কাশ্মীর ক্ষুব্ধ। তা বুঝতে পারছেন কত বড় সমস্যার জায়গা তৈরি হচ্ছে। এই যে এই ইমতিয়াজ, সেনাবাহিনী কেন তুলে নিয়ে গেছিল? কারণ জানা গেছিল ওভারগ্রাউন্ড ওয়ার্কাররা তারা বিভিন্ন সময় সাহায্য করেছে এই জঙ্গিদের, তাদের মাধ্যমে জঙ্গিদের কাছে পৌঁছানো সম্ভব ছিল। সেই জন্যই ইমতিয়াজকে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছিল জঙ্গিদের সহায়তাকারীদের চিহ্নিত করার জন্য। তারপর তার মৃত্যুর ঘটনা। ইমতিয়াজ কি করেছিল, কেন তাকে নিয়ে যাওয়া হয়েছিল সবাই ভুলে গেছে। এখন পুরো ব্যাপারটা আঙুলটা উঠছে সেনাবাহিনীর দিকে। ভাগ্যিস সেনাবাহিনীর একটা বলার মতো জায়গা ছিল। সেই সময় সেনাবাহিনীর ড্রোন ওপর থেকে ছবি তুলছিল যাতে কোথায় ওই জঙ্গিরা লুকিয়ে আছে সেরকম কিছু থাকলে সেটা দেখা যায়, সেটাকে রেকর্ড করা যায়। আর সেই ড্রোনের ভিডিওতে দেখা গেছে ইমতিয়াজ নিজেই খরস্রোতা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। হয়তো পালাতে গেছিলেন, ভেসে গেছেন, আত্মহত্যাও হতে পারে। কিন্তু কেন আত্মহত্যা? সেনাবাহিনী জানিয়েছে যে জঙ্গিদের সঙ্গে তার যে যোগাযোগ ছিল, জঙ্গিদের সহায়তা করতো সে, এটা জানতে পেরেই তাকে সেনা নিয়ে গেছিল। হঠাৎই পালিয়ে যেতে চাইছে, অথবা হয়তো ভেবেছিল যে সে যদি এরপর এইভাবে ওই যারা জঙ্গিদের সঙ্গে রয়েছে তাদের চিনিয়ে দেয় তাহলে হয়তো ভবিষ্যতে জঙ্গিদের লক্ষ্য হবে সে। অনেক কিছু হতে পারে। আর জঙ্গিদের মধ্যে যে একটা আত্মঘাতী প্রবণতা থাকে এটা আপনারা সবাই জানেন। কিন্তু ভাগ্যিস রেকর্ড হয়েছিল তাই ডুবিয়ে মারার অভিযোগটা আর খাটছে না। কিন্তু আঙ্গুল ওঠাটা কি বন্ধ হচ্ছে? পাবলিক সেন্টিমেন্ট যে তৈরি হয়ে গেছে সেটাকে এড়ানো যাচ্ছে। এগুলোই তো মানে ইমতিয়াজের ঘটনার মতো ঘটনাগুলোই তো সেনার সন্ত্রাস দমন অভিযানকে আরও কঠিন করে দিচ্ছে। কারণ সাধারণ মানুষকে এগুলোকে দেখিয়ে খেপিয়ে তুলতে বিচ্ছিন্নতাবাদীরা আবার পুরনো খেলা খেলতে শুরু করেছে। পিডিপি বিধানসভা নির্বাচনে প্রায় মুছে গেছে, কিন্তু এখন তাদের মনে হচ্ছে এইটাই তো চান্স। মেহবুবা মুফতি আজ পেহেলগাঁওয়ে গিয়ে গরম লোহায় হাতুড়ি মারতে শুরু করেছেন। কেন করেছেন আপনারা জানেন? কারণ রাজনীতিকরা জানেন চারপাশের লোকের কিছু হোক চাই না হোক, নিজেদের সুবিধা যেখানে দেখবেন, যেখানে বুঝবেন যে এখন হাতুড়িটা চালালে ভবিষ্যতে লাভ আছে, তারা সেই সুযোগের সদ্ব্যবহার করে। हमें उन दिनों में बहुत सारे कॉल्स आने लगे थे बच्चियों के, लड़कों के और ट्रेडर्स के कि हमारे साथ बड़ा खतरा है, हमें डर लग रहा है। तो मैंने बहुत सालों के बाद पहली बार जो है अमित शाह जी से बात की और ही वॉज वेरी नाइस। और उसके बाद कुछ ना कुछ रोकथाम भी होगी। जब शुरू हुआ तो किसने शुरू किया? कौन थे जो पार गए? कौन आए जिन्हें हमें वारकुंड को मारा, हमारे पंडित भाइयों को यहाँ से निकाला? कौन थे? जरा वो जवाब देना। जहाँ मैं वजीर आला होकर नहीं जा सकता था, ये जाती थी उन टेररिस्ट के घरों में, उसका जवाब दे। हम कभी टेररिज्म के साथ नहीं रहे, न रहेंगे। न हम कभी पाकिस्तानी थे, न हैं, न होंगे। हम भारत का अटूट अंग हैं और हम भारत का मुकुट हैं। और ये कितना भी भारत के मुकुट को पीला करने की कोशिश करेंगे, कभी नहीं होगा। वो मुकुट चमकता रहेगा। और यहाँ पे अमरनाथ जी हैं, जहाँ बैठे अमरनाथ जी भी हमारी आरक्षा करेंगे। যে মেহবুবা মুফতি ফৌজের দিকে আঙুল তুলছেন তার দিকে পাল্টা আঙুল তুলছেন ফারুক আবদুল্লাহ।
ফারুক আব্দুল্লাহ বলেছিলেন যে স্থানীয়দের মদত ছাড়া পহেলগাঁওয়ের সন্ত্রাস ঘটতে পারে না। আর মেহবুবা মুফতি অভিযোগ করেছিলেন স্থানীয়দের বদনাম করার চেষ্টা হচ্ছে। বুঝতে পারছেন রাজনীতির অবস্থান দুজনকে কিরকম পরস্পরের বিরোধী করে দিয়েছে, এবং এই ক্ষেত্রেও একদিকে আনতে পারেনি। এই ঘটনা নিয়েই তো দুজনের মধ্যে ফের ঝামেলা লেগেছে। আব্দুল্লাহ অনেকদিন ধরেই মুফতিদের বিরুদ্ধে জঙ্গি ঘনিষ্ঠতার অভিযোগ তোলেন, কিন্তু ফারুক আব্দুল্লাহর পার্টির সাংসদের বয়ানও কিন্তু কোথাও গিয়ে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে মিলে গেছে। শ্রীনগরের সাংসদ রুহুল্লাহ মেহেদি পুলওয়ামা হামলার কয়েক মাস আগেই অভিযোগ করেছিলেন পহেলগাঁওয়ের মতো এলাকায় পর্যটক ঢুকিয়ে জনবিন্যাস বদলে দেওয়ার চেষ্টা হচ্ছে। তারপর যে জঙ্গি গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে, সে দ্য রেজিস্টার্স ফোর্সও তো এই অভিযোগ করে লিফলেট বিলি করে, তারপরেই হামলা হয়। এবং এই রকম অস্থির পরিস্থিতিতে কাজ করতে হচ্ছে দেশের প্রতিরক্ষা বাহিনীকে। মানুষের মানে সন্ত্রাসবাদী, তাদের খুঁজে বার করার কাজ, তাদের সাথে লড়াই, এগুলো তো রয়েছে। তার সঙ্গে সঙ্গে মানে সেটার মধ্যে প্রতি মুহূর্তে জীবনের ঝুঁকি, তার সাথে কি এই রাজনীতির লড়াই, রাজনীতির উস্কানি, তার সাথে কি সাধারণ মানুষকে খেপিয়ে তোলা, সাধারণ মানুষের সেন্টিমেন্ট। যে জায়গায় কাজ করছেন সেখানকার মানুষজন যদি আস্তে আস্তে তাদের বিরোধী হয়ে যান, তাদের কাজটা কতটা কঠিন হয়ে যাবে বুঝতে পারছেন একবার। 27টা হত্যার তদন্তের দায়িত্ব যাদের কাঁধে, তারা কিন্তু জানেন না কার মাথায় কি ঘুরছে। শুধু তাই নয়, কাশ্মীরের জেল ভেঙে জঙ্গিদের ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হতে পারে, এই মর্মেও তো গোয়েন্দা তথ্য এসছে। মানে আরও একটা বাড়তি তৎপরতার জায়গা তৈরি হয়েছে, জেলগুলোর নিরাপত্তা বাড়ানো হয়েছে। এগুলো শুনলে কি মনে হচ্ছে আপনাদের? বিচ্ছিন্ন ঘটনা, নাকি কাশ্মীরকে কেন্দ্র করে চক্রব্যূহ রচনা করেছে পাকিস্তান? শুধু এটুকুনিতেই নিশ্চিন্ত আছেন কি? এটা তো ছোট চক্রব্যূহ, তার থেকে বড় একটা চক্রব্যূহ রয়েছে, যে চক্রব্যূহে গোটা উপমহাদেশ ধরে যাবে। আর তার থেকেও আরো একটা বড় চক্রব্যূহ রয়েছে, যাতে আরো দুটো সাগর ধরে যাবে। আজ বলছিলাম না, আজকে আপনাদের ভাবনার প্রচুর রসদ দেবো। যুদ্ধের জন্য কি প্রস্তুতি চলছে, প্রতিশোধের জন্য কি হচ্ছে, এগুলো তো জানাবো, এগুলো পাবেন। কিন্তু তার সঙ্গে বোধহয় এটাও বুঝে নেওয়া দরকার এই বিষয়গুলো কিভাবে, বা এই বিষয়গুলোর সামনে কিভাবে কেউ বা কারা আপনাদের, আমাদের সবাইকে, গোটা দেশকে দাঁড় করিয়ে দিয়েছে। এই চক্রব্যূহগুলোর সঙ্গেই আজ আপনাদের পরিচয় করানোর সময়। আর সেটা করতে গেলে আপনারা জানেন আরও কিছু কথা তো বলতেই হবে, যে কথাগুলো আজ এই সময় না বললেই নয়। দেখুন, সৌদি আরবের রাজধানী রিয়াদ বিশাল ধুলোর ঝড়ে ঢেকে গেছে, জানেন তো। ছবিটা সোশ্যাল মিডিয়া ভাইরালও হয়েছে। এমনিতে দৃশ্যটা ভয়াবহ, আর সে দেখে মনে হচ্ছে না প্রলয়ের মেঘের মতো। ব্যাপারটা কিন্তু রুটিন অ্যাফেয়ার, রেগুলারের বিষয়, রোজকার বিষয়। সৌদি আরবে এরকম ধুলোর ঝড় হামেশাই হয়, আর বেদুইনরা জানে এই ধুলোর ঝড়কে কিভাবে মোকাবিলা করতে হয়। কিন্তু পাকিস্তানিরা বা পাকিস্তানের রাজনীতিকরা জানেন না এই মুহূর্তে যে বিপদ তাদের ওপর প্রলয় হয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে, তার থেকে কিভাবে বাঁচবেন। পাকিস্তানের এক সাংসদকে সোজা প্রশ্ন করা হয়েছিল, ভারত আক্রমণ করলে কি করবেন? তিনিও সটান জবাব দিয়েছেন, কি আবার করব, ইংল্যান্ডে পালিয়ে যাব। बतौर पाकिस्तानी अगर जंग बढ़ जाती है तो बंदूक लेकर बॉर्डर पर जाएंगे? नहीं, अगर जंग बढ़ जाती है तो मैं इंग्लैंड चला जाऊंगा। सर साहब, आप नहीं समझते कि इन हालात में मोदी साहब को थोड़ा सा बैकग्राउंड में जाना पड़ेगा या थोड़ा सा पीछे हटना पड़ेगा? इन हालात में आप नहीं समझते कि मोदी को थोड़ा सा पीछे जाना चाहिए ताकि हालात नॉर्मल हों? मोदी मेरे खाला का बेटा है जो मेरे कहने से पीछे जाएगा। দেখুন, পাক সাংসদ হয়তো একটু রসিকতা করার চেষ্টা করেছেন, আসলে ভয় টয় পেয়ে গেলে অনেকে রসিকতা করে একটু নিজেকে স্মার্ট দেখানোর চেষ্টা করে। কিন্তু তার মধ্যে যে দুটো কথা বলেছেন,
দুটোর মধ্যেও কিন্তু একটা নিদারুণ রসিকতা লুকিয়ে রয়েছে। প্রথম কথা, ইতিমধ্যেই সত্যি সত্যি তার দেশের ওই সেনাপ্রধান থেকে শুরু করে অনেকেরই আত্মীয় স্বজন বা নিজেরাই বিলাওয়ালের মতো রাজনীতিকরা তারা সবাই কিন্তু বিদেশে পালিয়ে গেছেন। ফলে উনি যেটা বলেছেন রসিকতার ছলে বলেছেন, কিন্তু সত্যি যে সেটা করবেন না এটাও ভাববেন না। আর দ্বিতীয়ত জিজ্ঞেস করলো যখন নরেন্দ্র মোদীকে একটু পেছনে যাওয়া উচিত ছিল, তাতেও তো পরিষ্কার কথা তিনি বলেছেন, আরে উনি কি আমার মাসির ছেলে নাকি যে আমি বলবো আর উনি শুনবেন? সত্যিই তো পাকিস্তান তো এটা বুঝতে পেরে গেছে যে ভারত এখন আর কারুর কথা শুনবে না। দেখুন, ইনি তো রাজনীতিক, এই সাংসদ, এদের যুদ্ধ টুদ্ধ যে নামতে হয় না, ফলে তাদের প্রশ্ন করলে তারা এইরকম উত্তরই হয়তো দেবেন। কিন্তু যারা যুদ্ধ করেন, পাকিস্তানি সেই সেনাদের মনোবলতা একবারে তলানিতে। সেনারা কিন্তু অন্য একটা প্রজাতি হন, জানেন তো, গোটা বিশ্ব জুড়ে তাদের কাছে দেশের হয়ে লড়াইটাই তো শেষ কথা। তারা কোনো সময় একদম চরম প্রতিকূল পরিস্থিতিতেও তারা কিছুতেই লড়াইয়ের ময়দান ছাড়তে রাজি হন না। অথচ পাকিস্তানের সেনাদের দেখুন, মূর্তিমান ব্যতিক্রম। বালুচিস্তানের একের পর এক শহর থেকে পাকিস্তানের প্রশাসনের নিয়ন্ত্রণ উঠে যাচ্ছে, মুক্তাঞ্চল হয়ে গেছে জায়গাটা। বালুচ লিবারেশন আর্মি আজকে 100-রও বেশি ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে। সেনা ট্রাক নয়, চীন পাক ইকোনমিক করিডোরের ট্রাক, যাতে করে পণ্য সামগ্রী যায়। এবার এগুলো যদি না যায় তাহলে কি হবে বুঝতে পারছেন? সরাসরি পাকিস্তানের অর্থনীতিতে ধাক্কা দিতে শুরু করেছে বালুচ লিবারেশন আর্মি। আর তারপর তাতে পাকিস্তান আর্মির তো খেপে ঠেপে ওখানে আমাদের দেশ থেকে এরকম, দেশের মধ্যে থেকে এরকম বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ চালাচ্ছে, উচিত শিক্ষা দেবো বলে ঝাঁপিয়ে পড়ার কথা। তার বদলে পাকিস্তানের সেনাতে কি হচ্ছে জানেন? ঝাঁপিয়ে পড়ার বদলে ঝাঁপিয়ে পড়া হয়েছে গণ ইস্তফা দিতে। ঝাঁপিয়ে পড়ে সবাই গণ ইস্তফা দিচ্ছে। তালিবানের সঙ্গে কার্যত এঁটে উঠতে পারছে না পাকিস্তানি সেনা। আরেকদিকে খাইবার পাখতুনখোয়ায় সেখানেও গণ ইস্তফা শুরু হয়ে গেছে। যারা ছুটি নিয়ে বাড়ি যাচ্ছেন তারা আর ফিরে এসে ইউনিটে যোগ দিচ্ছেন না। এবার পাকিস্তান সামলাবে কি করে? এদিকে মোদির ভয়, ওদিকে সন্ধে হয় মানে এই বালুচ বা ওখানে তালিবান যে যার মতো করে বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে। সামলাতে হবে তো ওগুলো। অতগুলো ফ্রন্টে সেনা পাঠানোর মতো সেনাই হাতে পড়ে নেই। তাই সেনার ঘাটতি মেটাতে বিভিন্ন উপজাতির থেকে যোদ্ধাদের তুলে নেওয়া হচ্ছে, নিয়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের প্রস্তাব দিয়েছে পাক সেনার ডিজিএমও। এবং প্রত্যেক দিনের দিন টাকা পয়সা দিয়ে দেওয়া হবে, এরকম ব্যাপার আর কি। মানে জোন মজুর ধরতে পারেন সেনার বদলে। ভাবা যায়? একটা জিনিস মনে হচ্ছিল জানেন তো, ধরুন দেশের বিভিন্ন প্রান্তে যখন ওই বিভিন্ন ভান্ডার টান্ডারের মতো প্রকল্প শুরু হয়, তখন তৃণমূল বারবার বলে আমাদের প্রকল্প চুরি করে নিয়েছে, আমাদের পরিকল্পনা চুরি করে নিয়েছে, কপি করছে। এইটা জানতে পারলে তারা ভাববেন যে ওটা তো দেশের মধ্যে ছিল, এখন বিদেশেও আমাদের পুরো কনসেপ্টগুলো চুরি করছে। মানে আমাদের এখানে যেরকম সব কিছুতে সিভিক আছে, সে দমকল বলুন বা পুলিশ বলুন, সিভিক পুলিশ কি কাণ্ড করে আপনারা জানেন আর কি। সেরকম পাকিস্তানেও তো মনে হচ্ছে সেনাতে সিভিক সেনা নিয়োগ করা হচ্ছে। এই মজার ব্যাপার। দেখুন, পাকিস্তানে উপজাতি মানে এরা কিন্তু অবশ্য যোদ্ধা। শরণার্থী কাল থেকে পশ্চিমী হানাদারদের হাত থেকে এরাই আবার ভারত ভূমিকে রক্ষা করেছে। এরা আবার ভারত বিদ্বেষী নন, বরং পাকিস্তানের পাঞ্জাব আর সিন্ধের মানুষের প্রতি এদের বিদ্বেষ রয়েছে। বালুচরাও উপজাতি সম্প্রদায়, তেমনি খাইবার পাখতুনখোয়ায় উপজাতিদের স্বশাসিত FATA অঞ্চল রয়েছে। কিন্তু স্বাধীন চেতা উপজাতিগুলোকে বাগে আনা যাচ্ছে না। এরা এমন মানসিকতার মানুষ যে তালিবানও এদের ঘাঁটাবার সাহস করে না। তাই বুদ্ধিমান শাসক এই উপজাতিগুলোকে শাসন করার চেষ্টাই করে না, বরঞ্চ এদের মধ্যে একজনের সাথে আরেকজনের গণ্ডগোল বাঁধিয়ে লোকজন ঢুকিয়ে দিয়ে এদের ব্যস্ত করে রাখে। সৈয়দ মুস্তফা আলী দেশে বিদেশে উপন্যাসে এটা লিখেছিলেন যে এই কাবুলের পার্শ্বিক শাসকরা উপজাতিগুলোর মধ্যে ঝামেলা বাঁধিয়েই নিজেদের গদি রক্ষা করত।
এবার এই উপজাতিগুলোকে নিয়ে পাকিস্তান তারা তালিবান আটকানোর চেষ্টা করছে বা বালুচদের কথা আটকানোর কথা ভাবছে, পরে হয়তো ভারতের বিরুদ্ধে গিয়ে দেবে। কিন্তু একটা কথা কি তারা ভুলে গেছে, এরা কিন্তু ট্র্যাডিশনালি ভারতকে নিজেদের বন্ধু বলেই মনে করেন। ফলে এই সিভিক সেনা নিয়োগের কাজটা পাকিস্তানের জন্য আবার বুমেরাং হয়ে যাবে না তো? हिंदुस्तान पर पाकिस्तान हमलों का ईमान दायो खबर और इकबल खबर मस्कुम जुच कल जेल कुम सफा सफा वायम कनी सिमाउ निसा पजेल के आगा उलमा आगा तुलमा कसम पर अल्लाह कुरान में मखतरे अगई बदा दुआगा निकोली या अल्लाह पदे मुल्क दे हिंदुस्तान हमला वाला मुंग बदे हिंदुआन फौज मरगिरी गिरसु दखपल फौज मरगिरतिया न कहू दुमरा जुल्मु नशु। শুনলেন কথাগুলো, খুব তাৎপর্যপূর্ণ জানেন তো। ইসলামাবাদের লাল মসজিদ, বিখ্যাত মসজিদ, পাক তালিবানের ঘাঁটি, সেখানকার ইমাম শুক্রবারের প্রার্থনায় বলছেন পাকিস্তানের যুদ্ধ ইমানের যুদ্ধ না, ধর্মের যুদ্ধ নয়। কেউ যেন পাকিস্তানের হয়ে অস্ত্র না ধরে, অথচ পাকিস্তান চিরকাল এই ধর্মের দোহাই দিয়েই তো ভারতের বিরুদ্ধে লড়ার স্বপ্ন দেখে বা ভারতের বিরুদ্ধে মানে অশান্তি সৃষ্টির চেষ্টা করে, এই যেরকম করেছে পহেলগাঁওয়ে। খাইবার পাখতুনখোয়ার ইমাম বলছেন তিনি যখন জেলে ছিলেন, পাশতুন স্বাধীনতা সংগ্রামী জেলবন্দিরা প্রার্থনা করতেন যে ভারত যেন আক্রমণ করে। পাকিস্তানের সেনাবাহিনীর সিনিয়রদের যৌন নির্যাতনে কয়েক মাস আগে আত্মঘাতী হয়েছেন আরহাম রাজা হায়দার জঙ্গেজি। তিনিও তো সুইসাইড নোটে লিখে গেছেন বালোচ এবং ভারতীয় সেনা যেন তাদের বদলা নেয়। বুঝতে পারছেন, পাকিস্তানের ভেতরেই কোটি কোটি নিপীড়িত মানুষ ভারতের হামলার অপেক্ষায় রয়েছে, তারা ভারতের বিরুদ্ধে লড়ার কথা ভাবছেন। গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তানের কাছে 4 দিন যুদ্ধ চালানোর গোলা বারুদও নেই। সমীক্ষা সংস্থা আছে না মুডিজ, তারা বলেছে সংঘর্ষে জড়ালে পাকিস্তানের অর্থনীতি আরও তলিয়ে যাবে। আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার যাকে মানে বারবার পাকিস্তান হাত জোর করে বলে কিছু টাকা দাও কিছু টাকা দাও, তারা যাতে পাকিস্তানকে অনুদান না দেয় তার জন্য কূটনীতি শুরু করে দিয়েছে ভারত। রাজনাথ সিং আজ দিল্লিতে জাপানের প্রতিরক্ষা মন্ত্রীকে বলেছেন টোকিও যেন ইসলামাবাদে বিনিয়োগ কমিয়ে দেয়। মানে পাকিস্তানকে হাতে মারার আগে ভাতে মারার বন্দোবস্ত পাকা, আর এমনিতেই তারা আধমরা। ভাবছেন তো তাহলে ভারত পাকিস্তানে হামলা করলেই পাকিস্তান একদম ঝুরঝুর করে ভেঙে পড়বে। আর এটা যখন হবেই তাহলে ভারত হামলা করছে না কেন? কিসের জন্য অপেক্ষা করছে? অপেক্ষা করছে কারণ আপনারা ভুল ভাবছেন। অপেক্ষা করছে কারণ পাকিস্তান 4 দিন ভারতকে ঠেকাতে পারলে 5ম দিনে পাকিস্তানের কাছে সাহায্য যে পৌঁছে যাবে না সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে? কে সাহায্য করবে? এমন কেউ সাহায্য করবে না তো যারা আসলে এমন একটা চক্রব্যূহ এমন একটা প্ল্যান করেছে যাতে ভারত যুদ্ধে যেতে বাধ্য হয়। কারণ যুদ্ধে গেলে পাকিস্তানের অর্থনীতি ধসে যাবে, গোটা দেশটা ধসে যাবে, যাক না কার কি এসে যায়, কিন্তু ভারতেরও অর্থনীতির ওপর প্রভাব পড়বে, ভারতেরও কিছু ক্ষয়ক্ষতি হবে, ভারতেও অস্থিরতা সৃষ্টি হতে পারে। কেউ কি সেটাই চায়? কারা চায়? খেয়াল করে দেখুন, গোটা পৃথিবীতে একটাই মাত্র সংবাদ মাধ্যম পহেলগাঁওয়ের গণহত্যাকে সাজানো ঘটনা বলেছে। পাকিস্তানের কোনো নিউজ চ্যানেলও যা বলেনি, সেটা বলেছে একটা আন্তর্জাতিক নিউজ চ্যানেল যার সদর দফতর কাতারের রাজধানী দোহায়, এবং কাতারে এই মুহূর্তে রাজতন্ত্র বর্তমান। তাহলে সংবাদ মাধ্যম কতটা স্বাধীন বুঝতেই পারছেন। তাহলে কি আর্থিক সাহায্য আসবে কাতার থেকে? আসতেই পারে। আর সামরিক সাহায্য সেটা তো অলরেডি পৌঁছে গেছে তুরস্ক থেকে। 6 বিমান ভর্তি অস্ত্রশস্ত্র আগেই পৌঁছেছিল, এবার জোড়া যুদ্ধজাহাজও করাচি বন্দরে পৌঁছে গেছে। ভারতকে কিন্তু কাতার বন্ধুত্বের বার্তা দেয়, কিন্তু ওই বক্তব্যগুলো দেখিয়ে দিয়েছে
আসলে তারা কার পাশে। আর তুরস্ক, তারাও যখন প্রয়োজন পড়ে ভারতের কাছে হাত পাতে, ভারতের বন্ধুত্ব নেয়, আর সুযোগ বুঝে ভারতের পিঠে ছুরি মারতে তৈরি হয়ে বসে থাকেন রিসেপ তাইপ এরদোগান, তাদের প্রেসিডেন্ট। 6 ফেব্রুয়ারি 2023 রাতের আঁধারে 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক সিরিয়া। মৃত্যু হয় 60,000 মানুষের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ। ডাক্তার সমেত 99 জন সেনা তুরস্কে যান, উদ্ধার কাজে হাত লাগান। 12 দিনে 3,500 তুরস্কবাসীর চিকিৎসা করেন। আপ্লুত তুরস্কবাসী জড়িয়ে ধরেছিলেন সেনাবাহিনীর ত্রাতা জওয়ান ডাক্তারদের। God bless you, Indian. Thank you very much. Thank you very much, all the Indians. দেশে ফেরার পরে গোটা টিমের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। हमारी संस्कृति ने हमें वसुधैव कुटुंबकम की सीख दी। देश कोई भी हो, अगर बात मानवता की है, मानवीय संवेदना की है, तो भारत मानव हित को ही सर्वोपरि रखता है। वहाँ हमारे काम की और हमारे जो वैल्यू सिस्टम है हमारी सभ्यता की, वो वहाँ पर इतनी तारीफ हुई कि हर कोई चाहता था कि हम किसी न किसी तरीके से हिंदुस्तान से जुड़े। উদ্ধার পর্বের নাম রাখা হয়েছিল অপারেশন দোস্ত। সেদিন বিপদে পড়া তুরস্ক ভারতের সেই দোস্ত কি প্রতিদান দিল? পেহেলগাঁও হামলার পর ভারতের পাশে না থেকে তুরস্ক দাঁড়ালো জঙ্গিস্তান পাকিস্তানের পাশে। এপ্রিল মাসেই পাকিস্তানের মাটিতে তুরস্কের 6টি মিলিটারি কার্গো বিমান নেমেছে। ওই বিমানে করে অস্ত্র পাঠানো হয়েছে বলে অভিযোগ ওঠে। তুরস্ক দাবি করেছিল মিথ্যে খবর, বিমান নাকি জ্বালানি নিতে নেমেছিল। এবার দেখা গেল করাচি বন্দরে হাজির তুরস্কের জোড়া যুদ্ধজাহাজ, একটি করভেট, অন্যটি অ্যাম্ফিবিয়াস অ্যাসল্ট শিপ। কেন এই হাজিরা? উত্তর সহজ, ভারতীয় নৌসেনা আরব সাগরে মহড়াতেই চমকে দিচ্ছে এবার যদি সরাসরি আঘাত করে পাকিস্তানে। তাই পাকিস্তানকে আগলে রাখতেই আগে ভাগে যুদ্ধজাহাজ পাঠিয়ে দিয়েছে এরদোগান। 1965 সালের যুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল ইন্দোনেশিয়া। 2টি সাবমেরিন, 4টি যুদ্ধজাহাজ পাঠায় ইন্দোনেশিয়া। তা সত্ত্বেও বিন্দুমাত্র সুবিধা করতে পারেনি পাকিস্তান। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের হয়ে লড়াইয়ে কোনো দেশ নামেনি, যদিও পাশে থাকার কথা দিয়েছিল অনেক দেশই। পাকিস্তানেরও সেই দশা হবে না তো? গাছে তুলে তুরস্ক যে মই কেড়ে নেবে না, তার গ্যারেন্টি কি? করাচি বন্দরে তুরস্কের জাহাজ থাকার অর্থ কি ভাবছেন তো? 1971 সালের যুদ্ধে ভারতীয় নৌবাহিনী এই করাচি বন্দরকে তো একদম বোতলবন্দি করে ফেলেছিল। পাকিস্তানের নৌবাহিনী ওই বন্দর থেকে বেরোতেই পারেনি। এখন সেই বন্দরে যদি তুরস্কের জাহাজ নোঙর করা থাকে, তাহলে ভারত যদি করাচি বন্দরে হামলা চালায়, তাহলে তুরস্কের জাহাজও ক্ষতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে তুরস্ক বলতে পারে ভারত তাদের জাহাজকেও আক্রমণ করছে, মানে তাদের বিরুদ্ধেও যুদ্ধ ঘোষণা করেছে। সোজা বাংলা হচ্ছে তুরস্ককে শিখণ্ডী করে করাচি বন্দর বাঁচানোর একটা চেষ্টা করছে পাকিস্তান। কিন্তু ভারত যদি করাচিকে আক্রমণই না করে, পর্দার আড়াল থেকে চাল চালছে যারা, তাদের যদি পাল্টা চালে মাত করে দেয়, কিভাবে? তার আগে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে এই যুদ্ধ পরিস্থিতি, যেটা একটু একটু করে আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করছি। দেখুন, এটা ভারত আর পাকিস্তানের জাত শত্রুতা নয়, এর বাইরে একটা জিনিস। বহুদিন থেকে এর জাল বোনা চলছে এবং এর জালটা শুরু হয়েছে অনেক বড় একটা লক্ষ্যে। এবং তার জন্য এটা বোঝার জন্য আপনাদের একবার ওই বিশ্বের মানচিত্রের দিকে তাকাতে হবে। একবার তাকান, এই মুহূর্তে দুটো ফ্রন্টে যুদ্ধ চলছে। এই দুটোর অবস্থানগত জায়গা থেকে একটা অদ্ভুত মিল আছে, জানেন তো? এই দুটো যুদ্ধক্ষেত্রই দুটো সাগরের তীরে। ইউক্রেনে রুশ ইউক্রেন যুদ্ধ চলছে। ইউক্রেন কৃষ্ণ সাগরের উত্তরে, আর ওই কৃষ্ণ সাগরেরই নিচের দিকে রয়েছে তুরস্ক, নেটো সদস্য দেশ। তার মানে কৃষ্ণ সাগরের একদিকে আমেরিকা, অন্যদিকে রাশিয়া। এই কৃষ্ণ সাগর তুরস্কের বসফরাস প্রণালী দিয়ে ভূমধ্য সাগরে মিশেছে। একটু ভূগোলের কথা বলছি, কিন্তু খুব সহজভাবে বলবো, একটু জাস্ট মাথায় রাখলেই বুঝতে পারবেন। এই কৃষ্ণ সাগর দিয়েই খনিজ তেল আর গম সরবরাহ করা হয়। সেই জন্যই কি নেটো ইউক্রেনকে দলে টানার চেষ্টা করলো, যার জন্য পুতিনকে যুদ্ধে জড়াতে হলো। কিন্তু তাতে কি লাভ হলো ভাবছেন তো? চট জলদি সামনে যা হবে সেটাই লাভ। রাশিয়ার ক্ষতি হবে,
বা কৃষ্ণ সাগরে ওইখানে রাশিয়াকে একটু চাপে ফেলতে পারলে ওখানে আমেরিকা বা অন্য কারোর সুবিধা টুবিধা হবে। এখনকার যুদ্ধে না বা এই যারা এই পরিকল্পনাগুলো মানে চক্রব্যূহগুলো রচনা করেন তারা অনেকটা ওই মিঠুন চক্রবর্তী সেই ফেমাস ডায়ালগটার মতো আর কি, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে, সেরকম ব্যাপার। তারা মারবেন এখানে কিন্তু তার ফল ফলবে অন্য কোথায় গিয়ে, সেটাই খেয়াল করুন। দেখুন 3 বছর যুদ্ধের পর রাশিয়ার কি হয়েছে, প্রচুর শক্তি ক্ষয় হয়েছে। তাতে কি হয়েছে, রাশিয়া সিরিয়ায় বাশার আল আসাদকে সাহায্য করতে পারেনি, নিজের দেশে ব্যস্ত ছিল। সেই ফাঁকে কি হলো, বিদ্রোহীরা সিরিয়া দখল করে নিল। তাতে কি হলো, লেবাননে হেজবুল্লাহ জঙ্গি গোষ্ঠীর সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে গেল। তাতে কি হলো, ইসরায়েল লেবাননের বিরুদ্ধে যুদ্ধে জিতে গেল। তাতে কি হলো, ভূমধ্যসাগরে আমেরিকার পণ্য চলাচল নিরুপদ্রব হলো এবং ইউরোপের ওই ধমনী ভূমধ্যসাগরে আরব নয় পশ্চিমী বিশ্বেরই কবজাটা বজায় রইল, নিয়ন্ত্রণ রইল। বুঝতে পারলেন কোথাকার ঘটনার কোথায় গিয়ে ফল ফলছে? সেই ডোমিনো এফেক্ট দেখেছেন, পরপর তার সাজানো থাকে খাড়া করে, একটাকে আপনি টোকা মারলেন, চোঁ করে পড়তে পড়তে গিয়ে লাস্ট জিনিসটাকে ধাক্কা মারে, সেই এফেক্ট, যেটা সোজা কথায় মিঠুন চক্রবর্তী বুঝিয়েছেন। দেখুন ভূমধ্যসাগরে গাজা ভূখণ্ডও তো প্রায় ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। আজ সে দেশে সিদ্ধান্ত হয়েছে তারা গাজাটাকেই দখল করে নেবে পুরোটা। এবার উল্টো দিকে ইয়েমেনের হুতি জঙ্গিরা আবার সক্রিয় হয়েছে। ইসরায়েলের তেল আবিবে মিসাইল ছুঁড়েছে হুতি জঙ্গিরা। এটার পেছনে আবার উল্টো একটা কারণ, এটা সৌদি আরবের দক্ষিণে লোহিত সাগর দখলে রাখার লড়াই। কৃষ্ণ সাগরটা বুঝলেন, ভূমধ্যসাগর দেখলেন, এবার লোহিত সাগর। লোহিত সাগরও কিন্তু তেলের রুট। শুধু তাই নয়, লোহিত সাগর সুয়েজ কাল হয়ে সেই ভূমধ্যসাগরেই মিশেছে। আর সৌদি আরবের উত্তরে পারস্য উপসাগর, সেখান থেকে আরব সাগর হয়ে গোটা বিশ্বে তেল যায়। সুতরাং গোটা বিষয়টা তেলের রুট কেন্দ্রিক, এইটুকুনি মাথায় রাখুন। এবার যদি ভারত কাশ্মীর বা পশ্চিম সীমান্তে পাকিস্তানের সাথে যুদ্ধ না করে, যদি ভারত পাকিস্তানের সঙ্গে বিমান বাহিনীর যুদ্ধে না নামে, তার বদলে তারা কি করতে পারে? ওই সমস্ত দিকগুলো নিজেরা নিজেদের জায়গায় অটল থেকে পাকিস্তানকে চমকে রেখে আরব সাগরে যদি তারা পূর্ণ শক্তি লাগিয়ে দেয়, তাহলে কি হবে ভাবতে পারছেন? তাহলে এখন যারা পা দুলিয়ে মজা দেখছে বা ওই চক্রব্যূহ সাজাচ্ছে, তাদের উল্টে পা কাঁপবে। কারণ চীন আর আমেরিকা দুটো দেশেরই তেল সরবরাহ বন্ধ হয়ে যাবে, ইউরোপে দুর্ভিক্ষ হয়ে যাবে। পাকিস্তানকে আক্রমণ করতে হবে না, যে মুহূর্তে ইউরোপে এবং অন্যান্য জায়গায় এরকম অবস্থা হবে, তাহলে তারা আর পাকিস্তানকে সাহায্য পাঠানোর জায়গায় থাকবে না। মানে বুঝতে পারছেন, হাতে মারার দরকারই নেই। যে অস্ত্র, যে চক্রব্যূহ এই দেশগুলো সাজাচ্ছে, সেই অস্ত্রটাকেই শুধু বুমেরাঙের মতো ব্যবহার করতে হবে। শুধু পেহেলগাঁওয়ে বিচারের দাবিতে আরব সাগরে পথ অবরোধ করতে হবে। তাহলে এই যেখানে গিয়ে যার গলায় পা পড়ার, সেটা পড়ে যাবে, যার এফেক্টে আলটিমেটলি পাকিস্তান না খেতে পেয়ে মরে যাবে। আরব সাগরে শুরু হয়েছে ভারতীয় নৌবহরের গর্জন। সাগরে নিরাপত্তা বলয় তৈরি ভারতীয় নৌসেনার। একবার নির্দেশ পেলেই পাকিস্তান ধ্বংসের সুনামি আছড়ে পড়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ভারতীয় নৌবাহিনীর গর্জনেই পাকিস্তান বুঝে গিয়েছে নৌযুদ্ধে তারা ভারতের সামনে দাঁড়াতে পারবে না। তবু আতঙ্কে পাল্টা নৌমহড়া শুরু করে পাকিস্তান। সেই মহড়ায় নিম্নমানের যুদ্ধজাহাজ আর সাবমেরিনগুলিকে জলে নামায়। 30 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত চলে এই মহড়া। কিন্তু আরব সাগরে ভারতের নৌমহড়া শেষ হয়নি। ভারত জাহাজ ধ্বংস করা ক্রুজ মিসাইলেরও পরীক্ষা চালায়। সেই ছবি পাকিস্তানে আরও আতঙ্ক ছড়িয়েছে, কারণ পাকিস্তানের কাছে এত লম্বা পাল্লার কোনো ক্রুজ মিসাইলই নেই। পাকিস্তানের এই উদ্বেগ আরও বহুগুণ বাড়িয়ে 7ই মে থেকে ক্ষেপণাস্ত্রের মহড়া শুরু করবে ভারত।
ভারত আর পাকিস্তানের নৌসেনা আরব সাগরে একে অন্যের খুব কাছাকাছি যুদ্ধ মহড়া শুরু করেছিল। পাকিস্তান সেই মহড়া থেকে পিছু হটেছে, কিন্তু ভারতীয় নৌসেনা এবারে 7ই মে কর্ণাটকের কারওয়ার উপকূলে মিসাইলের মহড়া শুরু করবে। মহড়া চলবে সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরব সাগরে 390 কিলোমিটার দূর পর্যন্ত আছড়ে পড়বে নৌসেনার ছোড়া মিসাইল। এই জন্য নৌবাহিনী নোটাম জারি করেছে। এজন্য ভারতের নেভাল ডিরেক্টরেট এক আদেশ জারি করেছে। সেখানে বলা হয়েছে, সমুদ্রের যে এলাকায় মহড়া চলবে সেখানে পাকিস্তানি পতাকাবাহী কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না, আর যদি তা হয় তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। দিনটা মনে রাখুন, 7ই মে আরব সাগরে সেদিন মিসাইল শক্তি দেখাবে ভারত। আর এই 7ই মে তারিখেই 7টা রাজ্যে কেন্দ্রের নির্দেশ পৌঁছে গেছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে যা করণীয় সেই ব্ল্যাক আউট সহ সব কিছু প্রস্তুতি সেরে ফেলতে হবে, প্র্যাকটিস করে নিতে হবে। মানে বুঝতে পারছেন, ভারত একটু একটু করে এগোচ্ছে এবং একটা চরম জায়গায় যে পৌঁছতে চাইছে, কি করতে চাইছে সেটা শত্রুর কাছে পরিষ্কার করে দিচ্ছে, যাতে শুধু চাপে ভয়ে শত্রু আগের থেকেই আধমরা হয়ে যায়। মারছে না, কিন্তু মারা ছাড়া আর বাকি সবই তো করে ফেলছে। বুঝিয়ে দিচ্ছে ভারত, বলে কয়ে ওই আগেকার দিনে যেরকম রঘু ডাকাতরা চিঠি পাঠিয়ে ডাকাতি করতে যেত, ভারত তো প্রায় সেরকমই করছে। যুদ্ধ করবে, পরিষ্কার করে দিচ্ছে। যুদ্ধ হলে আমাদের দেশের ওপরেও প্রভাব পড়তে পারে, যে যে রাজ্যে সরাসরি প্রভাব পড়তে পারে, অর্থাৎ পাকিস্তানের প্রত্যাঘাতের কিছু ফল যে যে রাজ্যে পড়তে পারে সেখানে যুদ্ধকালীন যাবতীয় মহড়া সেরে ফেলতেছে। কিভাবে ব্ল্যাকআউট করতে হবে রাত্রিবেলা, কিভাবে ওখানকার ছাত্র যুবদের প্রস্তুত থাকতে হবে, তাদের কিভাবে বাঁচাতে হবে, সমস্ত কিছু প্র্যাকটিস করার 7 দফা নির্দেশিকা এসছে। এবং সব থেকে বড় কথা, আজকেই কিন্তু বিভিন্ন সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তার থেকেও আরও তাৎপর্যপূর্ণ কি জানেন, আজকে তিনি বিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন, 1-to-1 বৈঠক। কখন করেন এটা? সর্বদল বৈঠক হয়ে গেছে, সমস্ত বাহিনীর সাথে বৈঠক হয়ে গেছে, চিফ অফ ডিফেন্স স্টাফের সাথে বৈঠক হয়ে গেছে, সবার সাথে সব কিছু হয়ে গেছে। তারপর বিরোধী দল নেতার সাথেও বৈঠক হয়ে গেল এবং দেশের বিভিন্ন রাজ্যে যুদ্ধকালীন প্রস্তুতির মহড়ার জন্য নির্দেশিকা চলে গেল। বোঝাতে আর কি বাকি রইল? সুতরাং 7 তারিখ দিনটা মাথায় রাখুন। দেখুন, চক্রব্যূহে অভিমন্যু ঢুকেছিলেন কিন্তু বের হতে পারেননি। কৌরবরা অর্জুন পুত্রকে বধ করেছিল। এটা নিয়ম বিরুদ্ধ হলেও যুদ্ধ জয়ের একটা কৌশল, অস্বীকার করার কোনো উপায় নেই। কুরুক্ষেত্রের 13 দিনের মাথায় চক্রব্যূহের প্লট তৈরি হয়েছিল। বাংলায় মুর্শিদাবাদে হিন্দু পরিবারের বাবা ছেলে খুন হয়েছিলেন 12ই এপ্রিল। আজ 5ই মে, পাক্কা 23 দিন। রাজনীতির কুরুক্ষেত্র তো, এখানে চক্রব্যূহটা তৈরি হতে আর একটু সময় লাগতেই পারে। আর শুধু একটা নয়, একাধিক চক্রব্যূহ। চারপাশে তাকিয়ে দেখুন, সব পক্ষই প্রতিপক্ষের বিরুদ্ধে চক্রব্যূহের কৌশল সাজাচ্ছে। যে ঢুকবে সে আর বেরোতে পারবে না। সবাই এড়িয়ে এড়িয়ে কতক্ষণ চলবেন? কাউকে না তো কাউকে একটা না একটা চক্রব্যূহে তো ঢুকতেই হবে। এবার কে কোন চক্রব্যূহে আগে ঢোকে এবং বেরোতে পারে কি না, সেটা এই মুহূর্তে যাবতীয় আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে, এইটুকুনি বলতে পারি। দেখুন, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে পৌঁছেছেন, রাতটা ওখানেই থাকবেন, কাল ধুলিয়ান যাবেন। দেখুন, মুখ্যমন্ত্রী আগেই বলেছিলেন যে পরিস্থিতি আয়ত্তে আসার পরেই সবার যাওয়া উচিত। তখন মোহাম্মদ সেলিম, সুকান্ত মজুমদার, শুভঙ্কর সরকাররা গেছিলেন, তিনি যাননি। কথায় বলে না যে তিনি যা বলেন সেটা অনেক ভেবেচিন্তে বলে। 23 দিন পর নিশ্চয়ই মনে হচ্ছে তার পরিস্থিতি আয়ত্তে এসছে। এর মধ্যে যারা যারা গেছেন তাদের তিনি ওই চক্রব্যূহে ঢোকার মতো ভেবে নিয়েছেন, আক্রমণ করেছেন। ওরা গেছেন, গিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করেছেন, বলার সুযোগ পেয়ে গেছেন।
নিজের দূরত্বে ছিলেন। এবার তিনি গেলেন, গিয়ে বুঝিয়ে দিলেন যে এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আর কোনো সমস্যা নেই। কখন বললেন এটা? যখন রাজ্যপাল একটা বক্তব্য রেখেছেন, একটা রিপোর্ট কেন্দ্রে পাঠিয়েছেন বলে শোনা গেছে। বলবো সেটা। রাজ্যপাল মুর্শিদাবাদের পরিস্থিতি আরো খারাপ হলে সাংবিধানিক ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী সেই নিয়ে কিছু বলেননি, কিন্তু যেটুকুনি বুঝিয়ে দিলেন তার আগেই কি বোঝালেন? সব ঠিক হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, আমি এখন বলেছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে তারপর যাব, এখন এসছি, মানে পুরোটা নিয়ন্ত্রণে। আর কি বললেন? গোটাটাই পরিকল্পিত, গোটাটাই চক্রব্যূহ। আমি কোনো কমিউনিটিকে এর জন্য দোষ দেবো না। কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন এবং তারাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। এই শত্রুদের গৃহশত্রু, মানে যারা জেলার শত্রু, বাংলার শত্রু, দাঙ্গা যারা লাগায় তাদের আমি মিত্র বলে মনে করি না। এতদিনের সময় হলো দীঘা মন্দির উদ্বোধন, তার আগে আরো সব যত মেলা হেলাফেলা করে এখন উনি গেছেন। উনি পুলিশ মন্ত্রী, উনি মুখ্যমন্ত্রী, ওনার রাজ্যে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটার জন্য ওনাকে ক্ষমা চাওয়া উচিত মুর্শিদাবাদের মানুষের কাছে। আর্টিফিশিয়াল রেডিমেড শপথ। মুখ্যমন্ত্রী যাতায়াতের পথে পুলিশ কিছু তৃণমূলের হিন্দুদের সাজিয়ে রেখে দিদি দিদি বলে চিৎকার করাবে। মমতা ব্যানার্জি গাড়ি থেকে নামবেন, কুশল বিনিময়ের মাধ্যমে জিজ্ঞেস করবেন যে আপনারা সব মিলেমিশে আছেন তো। আমি এই কটা দিন ধরে অনেক ক্রস চেক করেছি, রেকর্ডও করেছি। 2-3টে লোক আছে যারা এই গন্ডগোল পাকাচ্ছে, তারা নাকি বিরাট বিরাট ধর্ম নেতা আর আর্থিক উৎস। আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তারাই বলে দেবে। এখানে কোনো একটা সেবাশ্রম আছে, আপনারা জানেন তিনি কি করেন, তার কি কীর্তি, তার কি কুকীর্তি, তিনি কিভাবে মানুষকে প্রভোগ করে, বেলডাঙ্গা থেকে শুরু করে একেবারে সুতি ধুলিয়ান সব। মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করেছিলেন তখনই বলেছেন যে ভারত সেবাশ্রম সংঘ ভালো কাজ করে, আবার কোথায় কোথায় দাঙ্গা করে। কোনো জায়গায় উনি প্রমাণ দিতে পারবেন? ভারত পশ্চিমবঙ্গতেও উনি এখানকার সর্বময় কর্তৃ, তার হাতে সমস্ত ডিপার্টমেন্ট। আর 3 ঘন্টা লাইট অফ করে রাখা, তার 48 ঘন্টা, সুতরাং সেখানকার ডিপার্টমেন্ট, ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছে। আমি কি এত বড় শক্তিধর? আমাকে তো তিনি প্রশাসনিক কথা, পুলিশ কেন, পুলিশ তিনি নির্দেশ করে তো মুহূর্তের মধ্যে আমাকে ঢুকিয়ে দিতে পারেন জেলে। দেখুন, মুখ্যমন্ত্রী নির্দিষ্ট করে দিলেন কি কাদের জন্য গোটা গন্ডগোলটা হয়েছে তিনি জানেন, বললেন তো। দেখুন, দাঙ্গাকারী যেই হোক তারা আমার আপনার সবার শত্রু, কিন্তু রাজনীতি তাতে তো শত্রু কখনো ফিক্স থাকে না। দিলীপ ঘোষ কদিন আগেও তৃণমূলের চরম শত্রু ছিলেন, আচমকা তাকে অনেকের মনে হচ্ছে তিনি তৃণমূলের মিত্র হয়ে গেছেন। আবার শুভেন্দু অধিকারী এক সময় তৃণমূলের পরম মিত্র ছিলেন, আজ ঘোষিত শত্রু। একইভাবে সরকার কোট আনকোট রাজনৈতিক শত্রু ভাবছিল রাজ্যপালকে। বাংলাদেশ পর্ব এবং মুর্শিদাবাদ পর্বে শত্রুতা সেভাবে প্রকট হয়নি, ফলে পাল্টা রাজ্যপালকেই শত্রু বানিয়ে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী। চাপ বাড়ছিল রাজভবনে, সেই সিভি আনন্দ বোসই একটা চক্রব্যূহ তৈরি করে দিলেন। চাপটা ভাগাভাগি হয়ে গেল, এমন ভাগাভাগি যা শুধু বিজেপির অন্দরে নয়, রাজ্যবাসীর অন্দরেও দাগ ফেলতে পারে। সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। মুর্শিদাবাদ ঘুরে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে জাস্ট এই নোটে একটা রিপোর্ট দিয়েছেন আনন্দ বোস। মানে কি 355, 356 কোনো নির্দিষ্ট জেলা বা কোনো এলাকায় কেন্দ্রশাসিত হস্তক্ষেপ। এবার তার মানে কি? তার মানে জোর করে সরকার দখলের চেষ্টা। এই যাবতীয় কিছু তো ওই একটা নোটে জল্পনা শুরু হয়ে গেছে। রাজ্যপাল অসুস্থ, ক্লিয়ার হয়নি ব্যাপারটা, কিন্তু তৃণমূল নিজেদের স্বার্থে ক্লিয়ার করে দিয়েছে। বিজেপি অবৈধ উপায়ে সরকার ফেলতে চায়, এটা বলার একটা চান্স পেয়ে গেছে। এমন একটা চান্স যেটা বিজেপি না পারছে উগ্রতে, না পারছে গিলতে। কিন্তু খেয়াল করে দেখুন, 1 বছর পর নির্বাচন, গণতন্ত্র বিষয়টা কিন্তু সমস্ত রকম পরিস্থিতিতেই বাঙালির কাছে প্রবল পছন্দের একটা বিষয়, এবং সেই গণতন্ত্রের ওপর আঘাত জরুরি অবস্থা হানে
সেটা তো বাংলার পুরনো অভিজ্ঞতা। কে যে কার হঠাৎ মিত্র হয়ে উঠলেন আর কার শত্রু হয়ে উঠলেন, এটা কিন্তু ভেবে দেখার বিষয়। কার সুবিধে যে করে দিলেন কে, সেটাও ভেবে দেখার বিষয়। কারণ চক্রভুহ জিনিসটা, তাতে যে কে কে থাকেন, এটা বোঝাটা খুব মুশকিল, না ঢুকলে বোঝা যায় না। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।